ও গড, সুপ্রভাত দেশবাসী, সুপ্রভাত। কি অবস্থা, কি অবস্থা গাইস, কেমন আছি আমরা সবাই? আচ্ছা একটু ব্রাইটনেস একটু বেশি, ভিডিওর সেট আপে আছে, দাঁড়াও ব্রাইটনেস একটু কমাই দিই। সেটা ঘুম থেকে উঠেও শান্তি নাই। দাঁড়াও, হ্যাঁ কই গেল, দাঁড়াও এটাকে একটু নিগা, সরি একটু টিয়া বানাই নি, গেল কই? ঠিক আছে, ওকে, ইয়া, নো পারফেক্ট, ইয়েস পারফেক্ট। হোলা হোলা অ্যামিগোস, কি অবস্থা সবার, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে থার্মোডাইনামিক্সের লাস্টের আগের লেকচারে স্বাগতম। আজকের লেকচারের পর আমাদের আর একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের থার্মো কমপ্লিট। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কার্নোট ইঞ্জিনের খুবই বিস্তারিত আলোচনা করছি। কার্নোট ইঞ্জিন কিভাবে কাজ করে, পুরা ওয়ার্কিং প্রসেসটা, পুরা সাইকেলটা কিভাবে কার্নো চিন্তা করছিলেন সেটা তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমরা কার্নোট ইঞ্জিনের ফর্মুলাগুলো দেখবো, কিভাবে ফর্মুলাটা আসছে 1-T2/T1, কিভাবে কার্নোট ইঞ্জিন ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি দিতে পারে দুইটা সার্টেন টেম্পারেচার আন্ডারে একটা হিট ইঞ্জিনকে অপারেট করাইলে। তো সব কিছু আজকে আমরা দেখবো এবং তার পাশাপাশি কার্নোট ইঞ্জিনের কিছু ম্যাথ আমরা করবো। আজকে আমরা মোটামুটি 5টার মতো ম্যাথ করব। 5টার মধ্যে আবার 2টা করে প্রশ্ন আছে, সো ধরতে পারো প্রায় 10টার মতো ম্যাথ বা 8টা-9টার মতো ম্যাথ। এবং তারপরের ক্লাসে মানে আমাদের শনিবার যে ক্লাসটা হবে, শনিবার হচ্ছে আমরা আরও কয়েকটা অ্যাডিশনাল ম্যাথ করব কার্নোট ইঞ্জিনের, এবং একই সাথে আমরা রেফ্রিজারেটর কমপ্লিট করব। তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। রেফ্রিজারেটর খুব সহজ, তুমি যদি কার্নোট ইঞ্জিন বুঝে থাকো, রেফ্রিজারেটর হচ্ছে জাস্ট এটার উল্টা। রেফ্রিজারেটরের ফর্মুলা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়, Q1 আর Q2 নিয়ে হচ্ছে কনফিউশনটা তৈরি হয়। সমস্যা নেই, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ক্লাস করার পর। সো আমাকে একটু জানাই দিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ক্লাসটা পিওরলি ম্যাথমেটিক্যাল, পিওরলি ফর্মুলা বেসড। আমাদের ফর্মুলা দেখা লাগবে, ফর্মুলা খুব সহজ বাট দেখা লাগবে, কিছু করার নাই। ওকে, তাহলে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ও মাই গড, দাদা দেরি কেন? ক্লাস তো 8টায় ছিল, আমি মনে একটু পরে চলে আসছি না, 8টা 10-12 বেজে গেছে, সরি। এটা আসলে ঘড়ির সমস্যা, আমার সমস্যা না। ঈদ মুবারক দাদা, ঈদ মুবারক, ঈদ মুবারক। বসে থাকতে থাকতে পয়েন্টে ব্যথা হয়ে গেছে ভাই রে ভাই। রনি, সেমি কন্ডাক্টর শেষ, হাই রে, সেমি কন্ডাক্টর শেষ করে ফেলছি। সেকেন্ড পেপারে শুধু চ্যাপ্টার 6 আর 11 এই দুটাই বাদ আছে। ওকে ক্লাস থেকে বের করো, ওই ক্লাস থেকে বের করো। ইম্পোস্টার, দেয়ার ইজ ওয়ান ইম্পোস্টার অ্যামং আস। ওকে, ওই ক্লাস থেকে বের করে দেওয়া হোক। ওর নাকি সব চ্যাপ্টার শেষ, 2 চ্যাপ্টার বাদ। ও কেন আসছে ক্লাসে? ওকে রাখা যাবে না ক্লাসে, ও থাকলে বাকিরা ডিপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে গাইজ, আমি সাউন্ড একবার চেক করে নিই, আশা করি সাউন্ড ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ইজ পারফেক্ট। তাহলে চলেন দেরি না করে শুরু করে দিচ্ছি। দেখেন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কিছু জিনিসপত্র পড়ছিলাম, সেগুলো হচ্ছে আমাদের একবার একটু রিক্যাপ করতে হবে। চলো প্রথমে আমরা একটু রিক্যাপ করে নিই লাস্ট দিনের পড়া। কুইক রিক্যাপ লেখো, কুইক রিক্যাপ। ভাইয়া আমার তো সবই মনে আছে, তাও কেন রিক্যাপ করাবেন? এই একবার সব মনে থাকলেও চেক করো সব মনে আছে কিনা, ঠিক আছে? আমার সাথে সাথে বলো, আমি লেখার আগে আগে লেখো, দেখি পারো কিনা। বলো, আমরা কি নিয়ে পড়াশোনা করছিলাম? কার্নোচক্র। কি? কার্নোচক্র। ওকে, তার আগে আমরা আবার হিট ইঞ্জিন নিয়েও পড়াশোনা করছিলাম। আই গেস হিট ইঞ্জিনের ফর্মুলা তোমাদের মনে আছে। যাই হোক, আচ্ছা আমরা কার্নোচক্র নিয়ে প্রথমে একটু জানি। কার্নোচক্র যেন কি ছিল? 4টা প্রসেসের কম্বিনেশন ছিল হচ্ছে একটা কার্নোচক্র। সো এই হচ্ছে আমার একটা সিস্টেম। ওকে, তাকে এখান থেকে আমরা এখানে নিব, এখান থেকে আমরা এখানে নিব, এখান থেকে আবার এখানে নিব, আবার এখান থেকে এখানে ব্যাক করাবো। ওকে, কার্নোর যে প্রথম প্রসেসটা কি ছিল, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে সমষ্ণ প্রসারণ। কি? সমষ্ণ প্রসারণ। তারপর কি করা হইতো? তারপর করা হইতো রুদ্ধতাপীয় প্রসারণ। কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপর 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 হচ্ছে সমষ্ণ সংকোচন। কি ভাইয়া? সমষ্ণ সংকোচন, ঠিক আছে? এবং ফাইনালি লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার আগের অবস্থায় ব্যাক করে নিয়ে আসা হইতো, ঠিক আছে? কি? রুদ্ধতাপীয় সংকোচন।
ওকে, এখন এই প্রসেসগুলো কেমনে ঘটানো হইতো, কোন প্রসেসে কি হইতো না হইতো সব কিছু কোথায় আলোচনা করছি লাস্ট ক্লাসে। কি করতে হবে, আগের ক্লাসটা খুব ভালো মতো করতে হবে। কার্নো ইঞ্জিন বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসটা হাইলি সাজেস্টেড ভালো মতো করতে হবে, নাহলে কিন্তু জীবন বেদনা। ওকে, এখন এই চক্রের জন্য আমরা একটা গ্রাফ দেখছিলাম, গ্রাফ কেমন ছিল বলো? পি বনাম ভি এর গ্রাফ। কিসের গ্রাফ দেখছিলাম গো? পি বনাম ভি। এ বরাবর হচ্ছে পি, এ বরাবর হচ্ছে ভি। তাহলে দেখো এ বরাবর পি, এ বরাবর হচ্ছে ভি। ইনিশিয়ালি আমাদের সিস্টেম ছিল এই অবস্থায়। এ সিস্টেমকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হয়েছিল। গ্রাফ কেমন ছিল? এরকম, এ থেকে বি। মনে আছে কিনা? এই প্রক্রিয়ায় টেম্পারেচার চেঞ্জ হইতো না। বলো এ পয়েন্টে প্রেসার ভলিউম কত ছিল? এ পয়েন্টে প্রেসার ভলিউম ছিল পি এ, বা তুমি চাইলে পি ওয়ান পি টু লিখতে পারো, তোমার ইচ্ছা। ধরো পি ওয়ান পি ওয়ান পি টু, আরে পি ওয়ান পি টু না, পি ওয়ান ভি ওয়ান। প্রেসার ছিল পি ওয়ান, ভলিউম ছিল হচ্ছে ভি ওয়ান, এবং টেম্পারেচার ছিল কত? টি ওয়ান। ওকে, যখন আমরা এ থেকে বিতে গেছিলাম কি হয়েছিল? ভলিউম বাড়ছিল, প্রসারণ, প্রেসার কমছিল। লেখেন পি টু ভি টু, এবং টেম্পারেচার কত হয়েছিল বলেন তো? টেম্পারেচার টি ওয়ানই ছিল। কেন? সমষ্ণ প্রক্রিয়া ভাই, টেম্পারেচার কি চেঞ্জ হবে? হবে না। এবং এই প্রসেস চলাকালীন আমাদের ইঞ্জিন কি করছিল? তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করছিল। কতটুকু তাপ শক্তি? কিউ ওয়ান পরিমাণ তাপ শক্তি। ঠিক আছে, দেন চালানো হয়েছিল রুদ্ধতাপীয় প্রসারণ। কি ভাইয়া? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে সিস্টেমকে নেওয়া হয়েছিল বি থেকে সিতে। ওকে, সি অবস্থায় এটার প্রেসার কত ছিল? পি3। প্রেসার কমছিল। রুদ্ধতাপীয় প্রসারণে তুমি যখন ভলিউম বাড়াবা তখন প্রেসার কি হবে? অবশ্যই কমবে। তাহলে পি3। দেন হচ্ছে V3। টেম্পারেচার কি হয়েছিল? টেম্পারেচার কিন্তু কমে গিয়েছিল। টেম্পারেচার হয়েছিল T1 থেকে T2। রুদ্ধতাপীয় প্রসারণটা আমরা কেন চালাইছিলাম? ইঞ্জিনের টেম্পারেচার হিট সোর্সের টেম্পারেচার থেকে হিট সিঙ্কের টেম্পারেচারে নিয়ে যেতে, মানে টেম্পারেচার কমাইতে, T1 থেকে T2 বানাইতে। মনে আছে তো নাকি? ওকে, এই প্রক্রিয়ায় কি কোনো তাপ শক্তির আদান প্রদান হয়েছিল? না ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ শক্তির আদান প্রদান কই থেকে হবে? দেন হচ্ছে সমষ্ণ সংকোচন। বলে সমষ্ণ সংকোচন কেন দরকার ছিল? সমষ্ণ সংকোচন দরকার ছিল কারণ ইঞ্জিনের মধ্যে হিট তো আটকা পড়ে যাচ্ছে। ইঞ্জিন তো সব হিটকে কাজে রূপান্তর করতে পারতেছে না, সো এই এক্সট্রা হিটটাকে ইঞ্জিন থেকে বের করে দিতে হবে। সো সমষ্ণ সংকোচনের মাধ্যমে এক্সট্রা হিটটাকে আমরা ইঞ্জিন থেকে বের করে দিয়েছিলাম। ওকে, সো ফাইনালি আমরা চলে আসছিলাম হচ্ছে ডি অবস্থায়। এবং ডি অবস্থায় বলো প্রেসার ভলিউম কত ছিল? প্রেসার আবার বাইরে গেছিল, ভলিউম কমে গেছিল যেহেতু হচ্ছে সংকোচন, আর টেম্পারেচারটা অপরিবর্তিত, কারণ কি? সমষ্ণ প্রক্রিয়া। ওকে, এবং এই প্রসেস চলাকালীন আমাদের ইঞ্জিন থেকে বাইরে Q2 পরিমাণ হিট বের হয়ে গেছে। ঠিক আছে, এবং ফাইনালি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আমরা কি করছিলাম? সিস্টেমকে আবার আগের টেম্পারেচারে ফিরে আনছিলাম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আমার কি সিস্টেমটাকে বা ইঞ্জিনটাকে আবার তাপ উৎসের তাপমাত্রায় ফিরে আনতে হবে না? একবার তাপ উৎসের তাপমাত্রায় রাখা লাগবে, আর একবার হচ্ছে তাপ গ্রাহক বা হিট সিঙ্কের তাপমাত্রায় রাখা লাগবে। সো টেম্পারেচারের পরিবর্তনটা করছে হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, এবং এই রুদ্ধতাপীয় সংকোচন চালিয়ে সিস্টেমকে আবার আগের অবস্থায় নিয়ে গেছি। এই হচ্ছে একটা পুরা কার্নো চক্র, এবং এই চক্র বারবার রিপিট হয়েছে। একবার চক্র শেষ, আবার চক্র চলবে, আবার চক্র চলতেই থাকবে, এবং ইঞ্জিনটা এভাবেই কি করে? অপারেট করে। 4টা প্রসেসের মাধ্যমে হচ্ছে একটা কমপ্লিট সাইকেল বা কমপ্লিট চক্র। ঠিক আছে, ওকে। এখন তুমি যদি চক্রের দিকে তাকাও, দেখো হিট ইঞ্জিনের একদম যে বেসিক কনসেপ্ট, এইটা এখান থেকে বোঝা যায় যে চক্রের মধ্যে ইঞ্জিন Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করতেছে একটা চক্রে, Q2 পরিমাণ তাপ শক্তি বের করে দিচ্ছে। তাহলে কৃত কাজ কত হবে বলেন? হিট ইঞ্জিনের কনসেপ্ট কি ছিল? এই ছিল হচ্ছে আমাদের হিট সোর্স। দেখো একদম পুরাপুরি খাটবে, হিট সোর্স। ওকে, এখানে ছিল কি আমাদের? হিট সিঙ্ক, মানে তাপ গ্রাহক। ওকে, হিট সোর্স থেকে আমরা কি করতাম? তাপ শক্তি গ্রহণ করতাম। হিট সিঙ্কে আমরা কি করতাম? তাপ শক্তি বর্জন করতাম। সো হিট সোর্স থেকে তাপ শক্তি গ্রহণ করা হচ্ছে, হিট সিঙ্কের মধ্যে এক্সট্রা তাপ শক্তি বর্জন করে দেওয়া হচ্ছে, এবং কিছু পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করার চেষ্টা করতেছে কে? ইঞ্জিন, এবং কিছুটাকে অবশ্যই কাজে রূপান্তরও করতে পারতেছে। সো হিট সোর্স থেকে যে আমরা Q1 পরিমাণ তাপ শক্তি নিছি বা ইঞ্জিন নিছে, হিট সিঙ্কের মধ্যে Q2 পরিমাণ তাপ শক্তি ছেড়ে দিছে, এবং W পরিমাণ কাজ করছে। তাহলে W এর মান কত হবে? W এর মান হবে হচ্ছে Q1 মাইনাস Q2। এগুলো আমরা পড়ছি। ওকে, এবং বলো তো ইফিসিয়েন্সি কত ছিল? ইফিসিয়েন্সির ফর্মুলা কি ছিল? ইফিসিয়েন্সি ছিল হচ্ছে ইঞ্জিনের আউটপুট ডিভাইডেড বাই ইঞ্জিনের ইনপুট। ওকে, ইঞ্জিনের আউটপুট কি? আউটপুট হচ্ছে Q2 না, Q2 তো ওয়েস্ট। আউটপুট কি? ইঞ্জিন করছে কি? ইঞ্জিন তাপকে কাজে রূপান্তর করছে। সো যতটুকুকে কাজে রূপান্তর করতে পারছে সেটাই আমাদের আউটপুট। ইনপুট কি? ইঞ্জিন যেটা গ্রহণ করছে মানে হচ্ছে Q1। তাহলে আউটপুট হচ্ছে W, ইনপুট হচ্ছে Q1। W মানে কি? Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। সো আমাদের ইফিসিয়েন্সির ফর্মুলা ছিল 1 মাইনাস Q2 বাই Q1। এটা হচ্ছে যে কোনো হিট ইঞ্জিনের জন্য। এখন কারণ বলছে না,
আমার হিট ইঞ্জিনের জন্য এই ফর্মুলা তো খাটবে, এই ফর্মুলা যে কোনো হিট ইঞ্জিনেই খাটে, বাট আমার হিট ইঞ্জিনের জন্য আরও একটা ফর্মুলা খাটবে, সেটা হচ্ছে আমাদের কার্নোর ফর্মুলা। কার্নোর ফর্মুলা কি? ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। এটা কে বলছে? এটা বলছে কার্নো। এবং এটা কোথায় খাটবে? এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনে খাটবে। কোথায়? শুধুমাত্র কার্নো ইঞ্জিনে, ঠিক আছে? কার্নো ইঞ্জিনে। এখন তোমাকে যদি বলা হয় এটা এটা কেমনে আসলো, তুমি বলবা ভাইয়া কিউ ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে Q1 বাই T1 ইজ ইকুয়ালস টু সরি Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। তাহলে ভাই Q2 বাই Q1 এর পরিবর্তে আমি T2 বাই T1 বসাতে পারি। কিন্তু কেন? কেন কিউ ইজ প্রপোর্শনাল টু টি? হিট ইঞ্জিনের ফর্মুলা ছিল এইটা, 1 মাইনাস Q2 বাই Q1 এফিসিয়েন্সির ফর্মুলা। কারণ এই ফর্মুলা কই থেকে নিয়ে আসলো, এটা আমাদের একটু বোঝা লাগবে। এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা যে কোনো হিট ইঞ্জিন, সেটা কার্নো ইঞ্জিন না দিয়ে যদি তোমার অন্য কোনো হিট ইঞ্জিনও দেয়, এটা আমরা পরের ক্লাসে দেখবো, অন্য কোনো হিট ইঞ্জিন দিলে কীভাবে ডিল করা লাগে, তখন তোমার ইফিসিয়েন্সি এই ফর্মুলা দিয়ে বের করা লাগবে। বাট কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সি তুমি এটা দিয়েও বের করতে পারবা, যেখানে T1টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এবং T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। এবং কার্নো বলছে যদি কোনো একটা ইঞ্জিন T1 এবং T2 তাপমাত্রার দুইটা হিট সোর্স এবং সিঙ্কের মধ্যে কাজ করে, তার ইফিসিয়েন্সি আমার ডিজাইন করা ইঞ্জিনের ইফিসিয়েন্সির চেয়ে বেশি হওয়া সম্ভব না। তার মানে কোনো হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি যদি সেটা T1 এবং T2 তাপমাত্রার মধ্যে অপারেট করে, তার ইফিসিয়েন্সি এইটার চেয়ে বেশি হওয়া পসিবলই না, ইম্পসিবল। ঠিক আছে? দিস ইজ দ্য হাইয়েস্ট ইফিসিয়েন্সি ওয়ান হিট ইঞ্জিন ক্যান হ্যাভ ওয়ার্কিং বিটুইন T1 অ্যান্ড T2 টেম্পারেচার। T1 এবং T2 টেম্পারেচারের মধ্যে কার্যরত যে কোনো ইঞ্জিনের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হইতে পারে কার্নোর ইফিসিয়েন্সির সমান, এর চেয়ে বেশি না। এখন কথা হচ্ছে কার্নোর ইফিসিয়েন্সির ফর্মুলাটা আসলো কেমনে, এটা আমাদের একটু বোঝা লাগবে। কারণ এটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে যাই, চলো বিস্তারিত আলোচনা করি, তোমাদের দিয়ে মুখস্থ না করে আলোচনার মাধ্যমে জানো কিভাবে আসছে ফর্মুলা। ঠিক আছে? চলো আমরা কি করব, আমরা আরেকটা বার হচ্ছে পিভি ডায়াগ্রামটা আঁকবো। ঠিক আছে? কি করব? পিভি ডায়াগ্রাম আঁকবো। আসো চলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। কার্নোর পিভি ডায়াগ্রাম বা কার্নো চক্রের পিভি ডায়াগ্রাম, এই ছিল হচ্ছে এ অবস্থা, এই হচ্ছে বি অবস্থা। আমরা কি করছি? এ থেকে বিতে গেছি। এতে বলো তো কি ছিল? প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1, এখানে P2, দেন V2, টেম্পারেচার T2 না, টেম্পারেচার T1। সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রথম যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। লেখো এ থেকে বি, প্রথম প্রসেস, কার্নো চক্রের প্রথম প্রক্রিয়া। বলো প্রথম প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? প্রথম প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডেল ইউ এ বি ইজ ইকুয়ালস টু 0। কত? 0। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। কেন ভাইয়া, কেন কেন অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না? সমষ্ণ প্রক্রিয়া ভাই, টেম্পারেচার চেঞ্জ না হলে কি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে? জীবনেও হবে না। ওকে, তো যদি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ না হয়, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডেল কিউ এ বি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এ বি প্লাস ডেল ডাব্লিউ এ বি। ঠিক আছে? লেখা যায় না? লেখা যায়। ডেল ইউ এবির মান কত? এবি প্রক্রিয়ায় তো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জই হয় নাই, এটার মান 0। তার মানে লেখা যায় ডেল কিউ এ বি ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ এ বি। তার মানে এই যে এ থেকে বি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হবে কৃতকাজের সমান। আচ্ছা, এই প্রক্রিয়ায় কৃতকাজ কত হবে? কৃতকাজ কেমনে বের করে? দেখো তো এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা কি ছিল? nRT ln V2 বাই V1। মনে পড়ে? আশা করি মনে পড়ে। তাহলে বলেন এই প্রক্রিয়ায় কৃতকাজ ডেল ডাব্লিউ এ বি কত হবে? এবি প্রক্রিয়া কৃতকাজ nRT, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা আশা করি মনে আছে তোমাদের। টেম্পারেচার কত? এই প্রক্রিয়ায় ফিক্সড টেম্পারেচার T1 ln, উপরে হচ্ছে ফাইনাল ভলিউম, নিচে হচ্ছে ইনিশিয়াল ভলিউম। দেখো তো এই প্রক্রিয়া শেষে ফাইনাল ভলিউম কত? V2। প্রক্রিয়ার শুরুতে ইনিশিয়াল ভলিউম কত? V1। তার মানে উপরে যাবে হচ্ছে V2, নিচে আসবে হচ্ছে V1। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃতকাজ। আচ্ছা, সমষ্ণ প্রসারণে কৃতকাজ যদি এটা হয়, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় বা সমষ্ণ প্রসারণের সময় তাপ শক্তির পরিবর্তন কত হবে? এইটাই হবে, কারণ এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ সমান। আচ্ছা, এই প্রক্রিয়ায় তাপ শক্তি কতটুকু চেঞ্জ হয়েছে বলেন তো দেখি? আমার সিস্টেম Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করছে, তাই না, সমস্ত প্রসারণের সময়। তার মানে ডেল কিউ এবি বা এবি পথে গৃহীত তাপ শক্তির মান কত হবে? ডেল কিউ এবি হবে হচ্ছে Q1। ওকে, তাহলে এখান থেকে বলা যেতে পারে Q1 এর মানও ডেল ডাব্লিউ এ বির সমান, মানে হচ্ছে nRT1 ln V2 বাই V1। সহজ একদম।
পারবো, কোনো কনফিউশন নাই, গুড। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রক্রিয়া সমুষ্ণ প্রসারণ। এবার সেকেন্ড যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। হোয়াট? রুদ্ধতাপীয় প্রসারণ মানে বি থেকে সি। আসো আমরা এখন কি করব, বি থেকে সিতে যাব। ধরো বি থেকে সিতে গেলাম, সি পয়েন্টে প্রেসার হচ্ছে P3, ভলিউম হচ্ছে কত, ভলিউম হচ্ছে V3, টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার হচ্ছে T2, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এবার আমাকে বলো তো বি থেকে সি প্রসেসে তাপ শক্তির পরিবর্তন কত? শূন্য ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখেন বি সি যে প্রক্রিয়া বা বি থেকে সি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত হবে? তাপ শক্তির পরিবর্তন হবে শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপ শক্তি পরিবর্তনই হয় না। ওকে, তাহলে আমি লিখতে পারি না তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডেল কিউ বিসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ বিসি প্লাস ডেল ডাব্লিউ বিসি? লেখা যায়, অবশ্যই লেখা সম্ভব। ডেল কিউ বিসির মান হচ্ছে শূন্য, দ্যাট মিনস ডেল ইউ বিসির মান হবে মাইনাস ডেল ডাব্লিউ বিসির সমান। তার মানে বিসি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে মাইনাস বিসি প্রক্রিয়াকৃত কাজ। ওকে, প্রশ্ন হচ্ছে ভাইয়া বিসি প্রক্রিয়াকৃত কাজ কত? বলো বিসি প্রক্রিয়া কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করতা? NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1 বা ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। শিখে আসছি কিন্তু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, এবং বলছিলাম কার্নোর ইঞ্জিন যখন পড়বো তখন এই প্রত্যেকটা ফর্মুলা লাগবে। আশা করি আপনাদের মনে আছে। তাহলে বলেন এই বিসি প্রক্রিয়াকৃত কাজ কত? ডেল ডাব্লিউ বিসি, ফর্মুলা কি? উপরে NR, নিচে 1 মাইনাস গামা, ব্র্যাকেটের ভিতরে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তার মানে প্রক্রিয়ার শেষের তাপমাত্রা মাইনাস প্রক্রিয়ার শুরুর তাপমাত্রা। দেখো তো প্রক্রিয়ার শেষে তাপমাত্রা কত? T2। প্রক্রিয়ার শুরুতে তাপমাত্রা কত? T1। তাহলে কত হবে? T2 মাইনাস T1। এটাই হচ্ছে বিসি প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে বিসি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? এটার সামনে একটা মাইনাস, চাইলে সেটাও লিখে রাখতে পারেন। ডেল ইউ বিসি ইজ ইকুয়ালস টু মাইনাস এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। অভ্যন্তরীণ শক্তি যদি এখানে লাগবে না, কারণ সাইকেল শেষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্যই হবে। কি বললেন ভাইয়া? হ্যাঁ, যে কোনো সাইক্লিক প্রসেস শেষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়? শূন্যই তো হয়, স্টেট ফাংশন না? তুমি যদি আবার শুরুর স্টেটে ফিরে আসো, চক্র ঘুরে, অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন মানে পজিটিভ বা নেগেটিভ আসবে? অবশ্যই না, শূন্য আসবে। সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের না করলেও হবে, চাইলে বের করে রাখতেও পারো। ওকে, গেল। এই হচ্ছে আমাদের এবি প্রক্রিয়া, এই হচ্ছে আমাদের বিসি প্রক্রিয়া। ঠিক আছে, এবার আসেন আমাদের সিডি প্রক্রিয়া। সি থেকে ডি, দেখো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সি থেকে ডি। আচ্ছা সি থেকে ডিটা কি? সি থেকে ডি হচ্ছে সমষ্ণ সংকোচন। এই ঠিক আছে, সি থেকে ডি। আচ্ছা বলো এই প্রক্রিয়ায় কি হয়েছে? সমষ্ণ প্রক্রিয়া, আমার সিস্টেম সংকুচিত হয়েছে। আমি ধরলাম ফাইনাল প্রেসার হচ্ছে P4, ফাইনাল ভলিউম হচ্ছে V4, এবং টেম্পারেচার কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। সমষ্ণ প্রক্রিয়া ভাই, টেম্পারেচার কেন চেঞ্জ হবে? তবে এই প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ শক্তি বাইরে বের হয়ে যাবে। কতটুকু তাপ শক্তি বাইরে বের হবে? Q2 পরিমাণ। কতটুকু? Q2 পরিমাণ। Q2 পরিমাণ তাপ শক্তি সিস্টেম থেকে বাইরে বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো এই প্রক্রিয়ার জন্য যদি আমরা লিখি, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? শূন্য। কেন? সমষ্ণ প্রক্রিয়া ভাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো শূন্যই আসবে। তাহলে আমি লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে ডেল কিউ সিডি ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ সিডি, কারণ ডেল ইউ এর মান তো শূন্য। বলো এই সিডি প্রক্রিয়াকৃত কাজ কত হবে? বের করো দেখি সিডি প্রক্রিয়াকৃত কাজ। কি প্রক্রিয়া এটা? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করে? nRT ln V2 বাই V1 বা ফাইনাল টেম্পারেচার ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে ডেল ডাব্লিউসিডি কত হবে? ডেল ডাব্লিউসিডি হবে nRT। দেখো সিডি প্রক্রিয়ায় ফিক্সড টেম্পারেচার কোনটা? T2 ফিক্সড টেম্পারেচার। ফিক্সড টেম্পারেচার আমরা সংকুচিত করছি, তার মানে টেম্পারেচার হবে হচ্ছে T2। ln উপরে কি হবে? V2 বাই V1। তবে এখানে তো V2 বাই V1 হবে না, মানে উপরে হবে ফাইনাল ভলিউম, প্রক্রিয়া শেষের তাপমাত্রা, এবং নিচে হবে ইনিশিয়াল ভলিউম বা প্রক্রিয়া শুরুর তাপমাত্রা। তাপমাত্রা না, আয়তন, সরি। এই যে সিডি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার শুরুতে আয়তন কত ছিল? V3। প্রক্রিয়ার শেষের আয়তন কত? V4। তাহলে উপরে কি যাবে? ফাইনাল ভলিউম V4, নিচে ইনিশিয়াল ভলিউম V3। ঠিক আছে, এটাই হচ্ছে সিডি প্রক্রিয়ায় কৃত কাজ। ওকে, ভাই সিডি প্রক্রিয়ায় কৃতকাজ যদি এটা হয়, তাহলে সিডি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত হবে? দেখো সিডি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনই তো Q2, তাই না? সিডি প্রক্রিয়ায় সিস্টেম থেকে Q2 পরিমাণ তাপ শক্তি বের হয়ে গেছে। তো আমরা বলতে পারি সিডি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হচ্ছে, তুমি চাইলে মাইনাস Q2 ও লিখতে পারো, যেহেতু Q2 পরিমাণ তাপ শক্তি বের হয়ে গেছে, বা এটাকে মডিউলাস দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা আর কি। সিডি এটা হবে হচ্ছে
Q2 বা চাইলে মাইনাস Q2 লিখতে পারো, মানে ইচ্ছা আর কি, আদারওয়াইজ Q2 মান এমনিতেই নেগেটিভ আসবে। ধরো Q2 মান আসলো -40 জুল, তুমি কি বুঝবা? এই প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ শক্তি বাইরে বের হয়ে গেছে। ঠিক আছে, গুড। তাহলে দেখেন আমার ডেল কিউ সিডির মান হবে ডেল ডাব্লিউ সিডির সমান, যতটুকু কাজ হবে ততটুকু তাপ শক্তি সিস্টেম থেকে বাইরে বের হয়ে যাবে। সমষ্ণ প্রক্রিয়া যেহেতু, কৃত কাজ এবং তাপ শক্তির পরিবর্তনের মান কি হবে? সমান। এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত? Q2। তার মানে এইটা হবে হচ্ছে কৃত কাজের সমান, Q2 হবে nR T2 ln V4 বাই V3। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের Q2। এবং দেখো Q2 মান নেগেটিভে আসবে, নেগেটিভে তো আসার কথা ছিল তাই না? তাপ শক্তির পরিবর্তন তো এই প্রক্রিয়ায় নেগেটিভে আসবে, সিস্টেম থেকে তাপ শক্তি বের হইছে। ভাই কেমনে বুঝলেন নেগেটিভ আসবে? দেখো n এর মান পজিটিভ, r এর মান পজিটিভ, টেম্পারেচার কেলভিনে অবশ্যই পজিটিভ। ln এর ভিতরে উপরে কি আছে? V4, নিচে কি আছে? V3। ln এর ভিতরে যদি একের চেয়ে ছোট কোনো সংখ্যা থাকে রেজাল্ট কি আসে? নেগেটিভ আসে। আর যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা থাকে রেজাল্ট পজিটিভ আসে। এটা কি একের চেয়ে বড় না ছোট? দেখো V4 হচ্ছে এখানে, V3 হচ্ছে এখানে, কোনটা ছোট? সমষ্ণ সংকোচন ঘটাইছো, ফাইনাল ভলিউম কি ছোট হবে না? অবশ্যই ছোট হবে। তাহলে V4 ছোট, V3 কি বড়? এই রেশিও কি আসবে? লেস দেন 1। ln এর ভিতর কি লেস দেন 1 কিছু থাকে, রেজাল্ট কি আসবে? মাইনাস। সো Q2 এর মান মাইনাসই আসবে, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রক্রিয়া। ক্লিয়ার গাইস? একটু আমরা জাস্ট দাগ দিয়ে যাই, জীবনটা একটু সহজ হবে তাহলে। ওকে, এবার আবার একটা দাগ দিয়ে রাখো। ওকে, ঠিক আছে। এবার আসে আমাদের ফাইনাল প্রসেস। ফাইনাল প্রসেস হচ্ছে ডি থেকে এ, মানে সমষ্ণ সংকোচন। চলো লেখো, ডি থেকে এ, এটা দিয়ে দিই। ডি থেকে এ, সমষ্ণ সংকোচন না, রুদ্ধতাপীয় সংকোচন। কি বলতেছি? রুদ্ধতাপীয় সংকোচন। 4 নাম্বারটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, ডি থেকে এ। বলেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন কত? সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন 0, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের তাপ শক্তি তো চেঞ্জ হবে না। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি বলা যায়? এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে মাইনাস এই প্রক্রিয়ায় কৃত কাজ। ওকে ভাই, এই প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে? ডি থেকে। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি করবা বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা লেখো, ডেল ডাব্লিউ ডি এ, ফর্মুলা কি? nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ভিতরে কি হবে? T2 মাইনাস T1। আগেই না, ভিতরে হবে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এই যে তুমি ডি থেকে এতে গেলা, ফাইনাল টেম্পারেচার কি? T2 না, তুমি যখন ডি থেকে এতে পৌঁছাইছো, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটের টেম্পারেচার কত? T1। এবার তোমার ফাইনাল টেম্পারেচার T1, ইনিশিয়াল টেম্পারেচার কত? ইনিশিয়াল টেম্পারেচার T2। তার মানে এইবার ভিতরে লিখতে হবে T1 মাইনাস T2। সবসময় ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ঠিক আছে, সহজ। কাজের ফর্মুলা, কৃত কাজের ফর্মুলা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন দেখো এখান থেকে যদি মাইনাসটা কমন নেই, এভাবে লেখা যায় না? মাইনাস nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এভাবে কেন লিখলেন? দেখো এই সেম জিনিসটা তুমি এখানেও দেখছো। দেখো এই যে এখানে বিসি প্রক্রিয়ায় কৃত কাজ কি ছিল? nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। ডিএ প্রক্রিয়ায় কৃত কাজ কি আসছে? মাইনাস nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1। তার মানে বিসি প্রক্রিয়ায় যতটুকু কাজ হবে, ডিএ প্রক্রিয়ায় ঠিক সমপরিমাণ নেগেটিভ কাজ হবে। একদম সহজ। বিসি প্রক্রিয়ায় যতটুকু কাজ হবে, ডিএ প্রক্রিয়ায় ঠিক সমপরিমাণ নেগেটিভ কাজ হবে। সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসারণের সময় যদি 500 জুল কাজ হয় একটা চক্রে, রুদ্ধতাপীয় সংকোচনের সময় ঠিক মাইনাস 500 জুল কাজই হবে। বুঝছেন? একদম ইজি, মনে থাকবে। গুড। তাহলে বলো তো ডিএ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? এটাকে জাস্ট একটা -1 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। তার মানে ডেল ইউ ডিএ হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। ঠিক আছে, একদম সহজ। আমাদের কাঙ্ক্ষিত যত রাশি আছে সব কিছুর মান আমরা বের করে ফেলছি। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সকল রাশি, সব কিছুর মান বের করে ফেলা হয়েছে। তো এখানে সব কিছু লেখা আছে। এখন এই জিনিসগুলো একটু সামারাইজ করে দেয়, আই গেস বুঝতে পারছো। প্রমাণ খুব সহজ। তুমি জাস্ট আগে যে ফর্মুলাগুলো শিখছিলা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেগুলো ভালো মতো জানলেই তুমি ফর্মুলা জেনারেট করে ফেলতে পারবা। এটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে খেয়াল করো, দেখো আমরা কি কি পাইলাম, ইনফরমেশন কি কি পাইলাম। প্রথমত আমরা Q1 এবং Q2 মান পাইছি, তাই না? Q1 আর Q2 মান কিন্তু আমরা পাইছি। বলো Q1 কত? Q1 হচ্ছে এই যে nR T1 ln V2 বাই V1। কত? nR T1 ln V2 বাই V1। এটা হচ্ছে আমাদের Q1 এর মান। Q2 এর মান কত বলো? Q2 এর মান হচ্ছে nR T2 ln V4 বাই V3।
Q1 Q2 আমরা পেয়ে গেছি একটা চক্রে। এখন বলো একটা টোটাল চক্রে টোটাল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? বলো ডেল ইউ টোটাল বা টোটাল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে বলো তো? সবগুলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে যোগ করবা, ডেল ইউ এ বি প্লাস ডেল ইউ বিসি প্লাস ডেল ইউ সিডি প্লাস ডেল ইউ ডিএ। কত? ডেল ইউ ডিএ। প্রথমটায় কত ছিল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? শূন্য। দেখো তো বিসি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত ছিল? মাইনাস এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটাই ছিল। সিডি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত ছিল? শূন্য। ডিএ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত ছিল? প্লাস এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। দেখো তো এটা কাটাকাটি যাবে না? কাটা কাটা সেম জিনিস, এটা প্লাস এটা মাইনাস, কাটাকাটি গিয়ে লাস্টে কত আসবে? শূন্য। তো তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে একটা কার্নো চক্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অবশ্যই শূন্য ভাই। যে কোনো সাইক্লিক প্রসেস শেষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্যই আসে। সো কার্নো চক্রকে একটা সাইক্লিক প্রসেস না? অবশ্যই সাইক্লিক প্রসেস। তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তির টোটাল পরিবর্তন কত আসবে? সাইকেল শেষে শূন্যই আসবে। বুঝেছো? সহজ। এইবার পরের যে ইনফরমেশনটা তোমার লাগবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা কার্নো চক্রে কৃত কাজ কত? দেখো একটা কার্নো চক্রে টোটাল কৃত কাজ লেখো ডেল ডাব্লিউ টোটাল। এটা হচ্ছে কি একটা কার্নো চক্রে কৃত কাজ। তাহলে সবগুলা প্রসেসে কৃত কাজ আমার বের করা লাগবে, দেন সেগুলোকে যোগ করা লাগবে। আমরা অলরেডি বের করছি। একটা কার্নো চক্র 4টা প্রসেস মিলে গঠিত। তো 4টা প্রসেসে যদি আমরা ইন্ডিভিজুয়াল কৃত কাজ বের করি, দেন সবগুলোকে যোগ করে আমি কি পাবো? একটা কার্নো চক্রে কৃত কাজ পাবো। তো আমরা কি করছি? সবগুলা কার্নো চক্রের যতগুলা প্রসেস আছে সবগুলাকে বের করছি, সবগুলা কৃত কাজকে বের করছি, দেন সবগুলাকে এখন যোগ করে দিব। তাহলে আমি পাবো কি? একটা কার্নো চক্রে কৃত কাজ। বলো প্রথম প্রসেসে কৃত কাজ কত ছিল? একটাবার বের করে দেখেন, nRT1 ln V2 বাই V1। সেকেন্ডটায় কৃত কাজ কত ছিল বলো? nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে। সিডি প্রক্রিয়াকৃত কাজ কত ছিল? nRT2 ln V4 বাই V3। ওকে। ফাইল ডিএ প্রক্রিয়াকৃত কাজ কত ছিল? মাইনাস nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, ওকে, ভিতরে হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে। তাহলে দেখেন তো এটা কাটাকাটি চলে যাচ্ছে না? এটা এবং এটা বাদ, একই জিনিস প্লাস মাইনাস বাদ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কৃত কাজ কত থাকবে? nRT1 ln V2 বাই V1 প্লাস nRT2 ln V4 বাই V3। এইটা হচ্ছে একটা কার্নো চক্রীকৃত কাজ। ওকে। তাহলে তোমার যদি কেউ জিজ্ঞাসা করে একটা কার্নো চক্রীকৃত কাজ কত, একটা কার্নো চক্রীকৃত কাজ বা টোটাল কৃত কাজ হচ্ছে nRT1 nRT1 ln V2 বাই V1 প্লাস nRT2 ln V4 বাই V3। এইটা কি? এইটা হচ্ছে একটা কার্নো চক্রে কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিট কাজ শূন্য। রুদ্ধতাপীয় প্রসারণে যতটুকু কাজ হয় সংকোচনে ঠিক সম পরিমাণ নেগেটিভ কাজ হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কার্নো চক্রে কৃত কাজ। কার্নো চক্রে কৃত কাজ। ঠিক আছে, সহজ একদম। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? নাই? শিওর? গুড। এখন আমাকে বলো তো তাহলে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি কত? তুমি জানো একটা কার্নো চক্রে কৃত কাজ কত? তুমি জানো একটা কার্নো চক্রে কার্নো ইঞ্জিন কতটুকু তাপ শক্তি গ্রহণ করে, কতটুকু তাপ শক্তি বর্জন করে? এফিসিয়েন্সি বের করতে পারবে না? বলো ফর্মুলা কি ছিল? এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার ফর্মুলা ছিল ইটা ইজ ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কার্নো ইঞ্জিনের আউটপুট কি? কৃত কাজ। একটা কার্নো চক্রে সে যতটুকু কাজ করে সেটাই তার আউটপুট, এবং একটা কার্নো চক্রে সে যতটুকু তাপ শক্তি গ্রহণ করে Q1 সেটাই হচ্ছে তার ইনপুট। সব মান তোমার জানা আছে, এখন বসাও। চলো W সমান কত? কৃত কাজ কত কার্নো চক্রে? nRT1, ঠিক আছে, ln V2 বাই V1, ওকে, প্লাস nRT2 ln V4 বাই V3। বলো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে nRT1, লেখো nRT1 ln V2 বাই V1। দেখো তো এইটা আর এটা সেম না? সেম। তাহলে যদি আমি একটু কাটাকাটি করে লিখি তাহলে 1 প্লাস nr nr কাটাকাটি চলে যাবে, একবারে লিখে দিলাম। হ্যাঁ দেখো nr কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে T2 বাই T1, উপরে থাকবে হচ্ছে মাল্টিপ্লাইড বাই, উপরে হচ্ছে ln V4 বাই V3, নিচে হচ্ছে ln, আরে নিচে হবে হচ্ছে ln V2 বাই V1।
এই হচ্ছে কার্নো চক্রে এফিসিয়েন্সির ফর্মুলা, ঠিক আছে? 1 প্লাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই ln V2 বাই V4 ডিভাইডেড বাই ln V2 বাই V1, ওকে, V4 বাই V3, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই ফর্মুলা তো এটা না, ফর্মুলা তো 1 মাইনাস T2 বাই T1 আসার কথা, এটা কি আসলো? আসবে, তুমি যেটা চাইছো সেটাও আসবে। এখন দেখো কেমনে আসবে, শোনো। আমরা কি সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা মনে রাখছি নাকি রাখি নাই? এই যে 1 থেকে 2 বা A থেকে B, এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি বয়েলের সূত্র মেনে চলে না? চলে, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট। আমি লিখতে পারি না P1 V1 সমান P2 V2, লেখা যায়। তারপর দেখো এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি সূত্র মেনে চলে? প্রেসার এবং ভলিউমের মধ্যে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি লিখতে পারি না P2 V2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P3 V3 টু দি পাওয়ার গামা, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটছে। দেন আবার 3 নাম্বারটা কি? সমষ্ণ প্রক্রিয়া, PV কনস্ট্যান্ট, তার মানে P3 V3 ইজ ইকুয়ালস টু P4 V4, লেখা যায়। আবার 4 নাম্বারটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আমরা লিখতে পারি P4 V4 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P1 V1 টু দি পাওয়ার গামা, লেখা যায়? ওকে, লেখো। যদি লেখা যায় লেখো P1 V1 is equals to P2 V2, then P2 V2 to the power gamma is equals to P3 V3 to the power gamma, then P3 V3 is equals to P4 V4, then P4 V4 to the power gamma is equals to P1 V1 to the power gamma। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, লেখা যায়? গুড। এবারে 4টা সমীকরণকে গুণ করো। কি করো? 4টা সমীকরণকে গুণ করো। সবগুলা লেফট হ্যান্ড সাইডকে গুণ করো, সবগুলা রাইট হ্যান্ড সাইডকে গুণ করো। যদি তুমি গুণ করো, বলো কি পাবা? কোথায় লিখবো বলো তো? এখানে লিখতেছি, দাঁড়াও, কই লিখবো? এখানে লিখতেছি, এখানে এখানে। চল ম্যাজিক দেখি আমরা, ম্যাজিক ম্যাজিক, লেটস সি সাম ম্যাজিক। ওকে, কি করবা? 4টা সমীকরণকে হচ্ছে গুণ করে দাও। ওকে, এভাবে রাখো। যদি 4টাকে আমরা গুণ করি, বাম পাশে কি থাকবে বলো? বাম পাশে থাকবে P1 P2 P3 P4, এই পাশে থাকবে V1 V2 টু দি পাওয়ার গামা V3 V4 টু দি পাওয়ার গামা। ডান পাশে কি থাকবে? ডান পাশেও থাকবে হচ্ছে P1 P2, ওকে, লেখো P2 P3 P4 P1, দেন হচ্ছে V2 V3 টু দি পাওয়ার গামা, দেন হচ্ছে V4 V1 টু দি পাওয়ার গামা। এই না? যে 4টা সমীকরণকে আমি গুণ করে দেই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটাই থাকবে না? এটাই থাকবে। দেখো তো P1 P2 P3 P4 কাটাকাটি চলে যায় না? এ পাশেও P1 P2 P3 P4 আছে, এ পাশেও আছে, কাটাকাটি করে দাও। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে V1 V2 টু দি পাওয়ার গামা V3 V4 টু দি পাওয়ার গামা। ডান পাশে কি থাকবে? ডান পাশে থাকবে হচ্ছে V1 টু দি পাওয়ার গামা V2 V3 টু দি পাওয়ার গামা V4, ওকে, ঠিক আছে? V1টাকে ওই পাশে নিয়ে যাও, V3কে ওই পাশে নিয়ে যাও, V2 আর V4কে এই পাশে নিয়ে আসো। তাহলে যদি আমি V4 আর V2কে এই পাশে নিয়ে আসি, দেখো V2 এখানে আসলে হয়ে যাবে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখানে আছে V2 টু দি পাওয়ার গামা, একটা V2কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে V2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই V2, আলটিমেটলি হয়ে যাবে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে? সিমিলারলি যদি V4কে আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে আছে V4 টু দি পাওয়ার গামা, একটা V4কে নিয়ে আসলে V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, V1কে যদি ওই পাশে নিয়ে আসি V1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই V1, মানে হচ্ছে V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, V3কে যদি ওই পাশে নিয়ে আসি V3 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই V3, তাহলে V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। দুই পাশে গামা মাইনাস 1 দিয়ে কিউব রুট করে, কিউব রুট না, গামা মাইনাস 1 দিয়ে রুট করে দাও তো। যদি গামা মাইনাস 1 দিয়ে রুট করে দিই কি হবে? V2 V4 ইজ ইকুয়ালস টু V1 V3, ওকে। দেখো তো এখান থেকে লেখা যায় না V2 বাই V1 ইজ ইকুয়ালস টু V3 বাই V4? লেখা যায় নাকি যায় না? লেখা যায়। V2 বাই V1 ইজ ইকুয়ালস টু V3 বাই V4। কার জন্য লিখছো? কার্নো চক্রের জন্য ভাই। কার জন্য? কার্নো চক্রের জন্য লেখা যায়। ওকে, এইবার দেখো খেলাটা হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন, আমার ভিতরে কি আছে? এখানে এটার ভিতরে আছে, উপরে হচ্ছে আছে V4 বাই V3, নিচে কি আছে? নিচে আছে V2 বাই V1। সো V2 বাই V1 তো মিলছে, বাট এখানে আছে V4 বাই V3, আমার কি লাগবে? V3 বাই V4। কি করা যায়? এটাকে উল্টায় দাও। উল্টায় কিভাবে লেখা যায়? 1 প্লাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই ln V3 ডিভাইডেড বাই V4 টু দি পাওয়ার মাইনাস 1। লেখা যায় না? লেখা যায় তো, আমি জাস্ট উল্টাই দিছি, উপরে মাইনাস 1 দিয়েছি পাওয়ার, তাইলেই তো হয়ে যাচ্ছে। ডিভাইডেড বাই ln V2 বাই V1, ঠিক আছে? লেখা যায়? ওকে।
যদি লেখা যায় তাহলেই হয়ে গেছে। ln এর উপর যে পাওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসো তাহলে তুমি এটাকে লিখতে পারতেছো 1 প্লাস, মানে সামনে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 1 মানে মাইনাস 1টাকে সামনে নিয়ে আসতেছি, 1 মাইনাস t2 বাই t1 মাল্টিপ্লাইড বাই ln v3 বাই v4 ডিভাইডেড বাই ln v2 বাই v1। দেখো তো v3 বাই v4 আর v2 বাই v1 সেম না? সেম। এখন কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও, সেম তো, কাটো, তাহলে কি চলে আসতেছে 1 মাইনাস t2 বাই t1। এই হচ্ছে কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সির ফর্মুলা বা কার্নোর ফর্মুলা। সেটা কিন্তু শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য অ্যাপ্লিকেবল, অন্য হিট ইঞ্জিনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অন্য হিট ইঞ্জিনকে এই ফর্মুলা বা এই চক্র এই প্রসেসগুলো মেনে চলে না। সো অন্য হিট ইঞ্জিনে এটা অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র কার্নোর ইঞ্জিনে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সির আরেকটা ফর্মুলা কি? ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস t2 বাই t1। ঠিক আছে, এবং এই t2টা হচ্ছে হিট সিঙ্কের টেম্পারেচার এবং t1টা হচ্ছে হিট সোর্সের টেম্পারেচার। বুঝেছো? সহজ। ওকে, সো আমাদের ফর্মুলা দুইটা না, মানে কয়েকটা হইতে পারে, যে W বাই Q1 হইতে পারে এফিসিয়েন্সির ফর্মুলা, 1 মাইনাস Q2 বাই Q1 হইতে পারে, দেন আবার 1 মাইনাস T2 বাই T1ও হইতে পারে। বাট তুমি যেই ইঞ্জিনই বানাও না কেন, তাকে যদি তুমি T1 এবং T2 টেম্পারেচারের মধ্যে অপারেট করাও, তার কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি কখনোই কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সির চেয়ে বেশি হওয়া সম্ভব না। T1 এবং T2 টেম্পারেচারের মধ্যে অপারেট করা যে কোনো হিট ইঞ্জিনের ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হইতেই পারে কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সির সমান। মাথায় রেখো, ধরো তোমাকে বললো আমি একটা ইঞ্জিন ডিজাইন করব, আমি ঠিক করলাম তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 200 কেলভিন। ওকে, এই ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা কত হতে পারে? কি এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কত হতে পারে? সিম্পলি কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করে দিয়ে আসবা। ওই টেম্পারেচারের হিট সোর্স আর হিট সিঙ্ক ধরে একটা কার্নো ইঞ্জিন ডিজাইন করবা, ওইটার ইফিসিয়েন্সি বের করে দিয়ে আসবা, T2 T1 এর মান বসে যেটা আসবে ওইটাই ম্যাক্সিমাম কর্মদক্ষতা। এর চেয়ে বেশি কর্মদক্ষতা তুমি অন্য কোনো হিট ইঞ্জিন দিয়েই পাবা না। ঠিক আছে, সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি উই ক্যান হ্যাভ। ওকে, যদি একটা ইঞ্জিন ডিজাইন করা হয়, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বুঝেছো? একদম সহজ। ক্লিয়ার গাইস? এই হচ্ছে আমাদের কার্নোট চক্রের যাবতীয় ডিটেলস। এর চেয়ে বেশি আসলে আর লাগবে না। হ্যাঁ, একদম পুরো আমরা পাই টু পাই ধরে ধরে পড়ছি, প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করা দেওয়া হয়েছে কার্নো ইঞ্জিনের। যদি এতটুকু বুঝে থাকেন দ্যাট ইজ মোর দ্যান এনাফ। দেখো বুঝছো কিনা? বুঝলে আমরা হচ্ছে এখন আস্তে আস্তে ম্যাথ প্র্যাকটিসের দিকে যাইতে পারি। এখান থেকে আসলে আর তেমন কিছু পড়ার নাই। ওকে, যা পড়ার ছিল তার চেয়ে বেশি আমরা পড়ে ফেলছি, এটা প্রমাণ সহ পড়ে ফেলাইছি। ওকে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। এবং দেখো এখান থেকে না বলা যায় কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এই যে Q1 বাই T1, পরের পেজে একটু গুছাই লিখে দিই তোমাদেরকে, তোমাদের এর জন্য একটু সুবিধা হবে। দেখো কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সিকে লেখা যাইতেছে এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। সো এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, তার মানে Q2 বাই Q1 ইজ ইকুয়ালস টু T2 বাই T1। এটা শুধুমাত্র কার্নো চক্রের জন্য খাটবে। ঠিক আছে, কার জন্য? কার্নো চক্রের জন্য। ঠিক আছে, কার্নো চক্রের জন্য। বুঝেছো? সহজ। দেখো আরো কিছু ছোট ছোট ইনসাইট নাও, আরো বেশ কিছু ইনসাইট পাওয়া যেতে পারে এখান থেকে। খেয়াল করে দেখো ইফিসিয়েন্সির ফর্মুলা কি? 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100%। 100% না দিলে রেজাল্ট ফ্র্যাকশনে আসবে, 100% দিলে রেজাল্ট পার্সেন্টেজ আসবে, তোমার যেমনি সুবিধা। এখন বলো তো T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। আচ্ছা তুমি বলো, তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে বা তাপ উৎসের তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে সেটা কি ইঞ্জিনের ইফিসিয়েন্সির উপর ইম্প্যাক্ট ফেলবে না? অবশ্যই ফেলবে। তুমি যদি T2 মান বাড়াও, বলো ইফিসিয়েন্সি বাড়বে না কমবে? বলো, T2 মান যদি তুমি বাড়াও ইফিসিয়েন্সি কি হবে? কমবে। কেন কমবে? দেখো T2 মান যদি বাড়ে এই ফ্র্যাকশনের মান বাড়বে, অনুপাতের মান বাড়বে। ওকে, অনুপাতের মান যদি বাড়ে 1 মাইনাস, এটা তো মাইনাস আকারে আছে, আলটিমেট রেজাল্টটা কমে আসবে না? বুঝতে পেরেছেন? তার মানে আমরা যদি T2 মান বাড়াই বা তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াই, তাপ গ্রাহকের তাপমাত্রা বা টেম্পারেচার বাড়ানো হলে ইফিসিয়েন্সি কি হবে? কমবে। যদি তাপ গ্রাহকের তাপমাত্রা বা T2 কে বাড়ানো হয় সেক্ষেত্রে কি হবে? এফিসিয়েন্সি কমে আসবে। আর যদি আমরা তাপ আর উল্টাটাও লিখতে পারো, তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো হলে এফিসিয়েন্সি কি হবে? বেড়ে যাবে। আর যদি তাপ উৎসের তাপমাত্রা বাড়াই, চিন্তা করে দেখো তো, যদি হিট সোর্সের তাপমাত্রা বাড়াও, তাপ উৎসের টেম্পারেচার যদি বাড়ানো হয়, বলো বলো কি হবে?
আমরা যদি তাপ উৎসের তাপমাত্রা বাড়াই T1 এর মান বাড়াই, ভাগফলের মানটা ছোট হবে, 1 থেকে এটাকে মাইনাস করা লাগবে, আলটিমেট রেজাল্টটা হয়ে যাবে বড়, দ্যাট মিন্স ইফিসিয়েন্সি তখন বাইরে যাবে। ঠিক আছে, সহজ। ওকে, তাহলে তোমার যদি কেউ বলে ইফিসিয়েন্সি বাড়াও, কি বলে যে ইফিসিয়েন্সি বৃদ্ধি করো, তার উপায় হচ্ছে দুইটা। কি যদি বলে ইফিসিয়েন্সি বৃদ্ধি করো, তার উপায় হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে তুমি হিট সোর্সের টেম্পারেচার বাড়াও, মানে T1টাকে বাড়াও, T1টাকে বৃদ্ধি করো, অথবা তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা কমাও। এই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বৃদ্ধি করার ওয়ে। ওকে, তোমার যদি বলে যে কে না ইফিসিয়েন্সি বাড়ানো যাবে, ইফিসিয়েন্সি কমাও, এত ইফিসিয়েন্ট জিনিস লাগবে না, কম দামে বেচতে হবে, ইফিসিয়েন্সি কমাও। ঠিক আছে, ধরো তোমার বলি ইফিসিয়েন্সি কমাইতে, ইফিসিয়েন্সি কমাও, বলো কমানোর উপায় কি? দুইটা। একটা হচ্ছে হিট সোর্সের টেম্পারেচার কমাও, তাহলে এফিসিয়েন্সি কমে যাবে, অথবা হিট সিঙ্কের টেম্পারেচার বাড়াও, তাইলেও এফিসিয়েন্সি ফল করবে। ঠিক আছে, পারবো? মনে থাকবে? দেখেন বুঝছেন কিনা, বুঝে থাকলে এখন আমরা ম্যাথ করতে পারি। সহজ আছে কিন্তু, হ্যাঁ, খুব বেশি কঠিন কিছু না। কার্নোর ইঞ্জিন বেশ সহজ, যদি একটাবার ভালো মতো বুঝা যায় খুবই সহজ। ওকে, দেখো বুঝছো কিনা, বুঝলে আমরা সামনে আগাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কৃত কাজও শূন্য হবে। হায় রে বাবা রে, কি বলি এদেরকে, কি কৃতকাজ কি স্টেট ফাংশন, একবারে মাইট দিব কিন্তু। কি শিখাইছি এতদিন ধরে, কৃতকাজ কেন শূন্য হবে? এই চক্রের মধ্যে কৃতকাজ কি হয় বল? একটা সাইক্লিক প্রসেসে কৃতকাজ কি হয়? একটা সাইক্লিক প্রসেসে কৃতকাজ হয় হচ্ছে সেই সাইকেলের ভিতরে আটকা পড়া ক্ষেত্রফল। তোমার যদি কেউ বলে কার্নো চক্রের কৃতকাজ, গ্রাফ থেকে দেখাও, কি হবে? যে কোনো সাইক্লিক প্রসেসে কৃতকাজ গ্রাফের, মানে যে সাইকেলটা, সেই সাইকেলের যে গ্রাফ, তার ভিতরে আটকা পড়া ক্ষেত্রফল। এটার ভিতরে কি কোনো ক্ষেত্রফল নাই? আছে তো। তাহলে এইটা হচ্ছে একটা কার্নো চক্রের কৃতকাজ। ঠিক আছে, এইটা হচ্ছে কি কার্নো চক্রে কৃত কাজ। ইনফ্যাক্ট আমরা তো টোটাল কৃত কাজও বের করলাম, ওই বলে কৃত কাজ নাকি শূন্য হবে, এটা কি আসছে, এই যে কই গেল, এটা কি শূন্য? যাই হোক, না শূন্য হবে না। আচ্ছা তুমি আবার বলতে পারো যে ভাইয়া এই যে V2/V1, আবার এখানে তো এই যে এখানে একটা মাইনাস চলে আসবে, তাই না? তোমার কথা থেকে নেই। আচ্ছা T1 আর T2 কি সমান? না তো, T1 আর T2 তো সমান, এখানে আছে T1, এখানে আছে T2, কৃত কাজ কেমনে শূন্য হবে বাবা? T2-র মান তো ছোট, নিট কৃত কাজ সবসময় থেকে যাবে। কি যে করতে মন চায়। ক্লিয়ার ব্রো? ঠিক আছে দাদা, আর কয়টা ক্লাস লাগবে? আর একটা ক্লাস লাগবে, আজকের পর আর একটা ক্লাস, তাইলেই শেষ, আর একটা। ঠিক আছে, শেষের দিকে চলে আসছি আমরা। পারবো গাইস? শিওর? সামনে আগায় যাই, চলো সবাই বুঝছি? ওকে, কারো কোনো কনফিউশন থাকলে ডু লেট মি নো। চলো ম্যাথ করি। ম্যাথ কই? এই তো পাওয়া গেছে। এই ক্লাসটা দেখি শেষ হয়ে গেল। ম্যাথ করতে লাগবে কতক্ষণ? 5 মিনিট। আসো, 5টা ম্যাথ কি 5 মিনিটের বেশি লাগে? লেটস গো। কি বলছে? একটা তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 কেলভিন এবং 300 কেলভিন। প্রতি চক্রে ইঞ্জিনটা কি করে? 500 জুল কাজ করে। প্রশ্ন হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 2 নম্বর হচ্ছে প্রতি চক্রে ইঞ্জিনটা কি পরিমাণ তাপ শক্তি বর্জন করবে। চলেন তাহলে আমাকে দেওয়া আছে কি কি, খেয়াল করে, কিছু না বলে দিলে কার্নো ইঞ্জিন। ওকে, যদি উল্লেখ করে না দেয় কোনো কিছু, কার্নো ইঞ্জিন ধরেই করবো আমরা, কিছু তো করেন না, আমাদের বই আলোচনা করাই আছে শুধুমাত্র কার্নো ইঞ্জিন নিয়ে। তাহলে দেখো তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, সেটা কত দেওয়া আছে? 500 কেলভিন। তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2, সেটা দেওয়া আছে কত? 300 কেলভিন। ওকে, আচ্ছা প্রতি চক্রে ইঞ্জিনটা কত জুল কাজ করে? 500 জুল কাজ করে। তার মানে কৃত কাজ হচ্ছে 500 জুল। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 500 জুল। আচ্ছা ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে Q1 মাইনাস Q2, লিখে রাখলাম, হ্যাঁ, Q1 মাইনাস Q2 ইজ ইকুয়ালস টু 500 জুল। ওকে, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন করছে এফিসিয়েন্সি কত, বলো। এফিসিয়েন্সি বের করা কোনো ব্যাপার? এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100%। মান বসাতো দেখি। 1 মাইনাস T2 কত? 300, T1 কত? 500, বল কত আসবে রেজাল্ট? না পারলে এখনই মার, এগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে না। 40%। কত? 40%। গেল। সেকেন্ডটা কি বলছে? প্রতি চক্রে ইঞ্জিনটা কি পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, মানে তোমাকে কিসের মান বের করতে বলছে? Q2-র মান বের করতে বলছে। Q2-র মান কেমনে বের করবে? দেখো অনেকগুলো প্রসেস হইতে পারে, বিভিন্নভাবে তুমি বের করতে পারো, এফিসিয়েন্সি দিয়ে বের করতে পারো, বা তুমি আরেকটু সহজে বের করতে পারো এই ফর্মুলাটা দিয়ে, আমরা পড়লাম না, Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। পড়লাম না? পড়লাম তো। ভাই Q1 এর মান তো আমি জানি না, এই যে এখান থেকে লেখো Q1 ইজ ইকুয়ালস টু Q2 প্লাস 500, তাহলেই তো হয়ে যায়। T1 T2-র মান তো আমরা জানি। তাহলে লেখো এখানে কি Q2 প্লাস 500, নিচে হচ্ছে Q2, T1 হচ্ছে 500, T2 কত? 300। ঠিক আছে, তাহলে এখানে আসবে 3Q2 প্লাস 1500 ইজ ইকুয়ালস টু 5Q2। আলটিমেটলি Q2-র মান কত আসবে? 750 জুল। ওকে,
তার মানে প্রতি চক্রে ইঞ্জিনটা কি করবে 750 জুল তাপ শক্তি বর্জন করে দিবে। যদি বলতো প্রতি চক্রে ইঞ্জিনটা কতটুকু তাপ শক্তি গ্রহণ করবে, কি করতাম Q1 এর মান বের করতাম, Q1 সমান Q2 প্লাস 500, এটার সাথে 500 যোগ করে দাও 1250 আসবে। বুঝছো? সহজ, পারবো, গুড। নেক্সট আসো, কি বলছে পড়ো পড়ো কোশ্চেন পড়ো। বলছে একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। ওকে, ইঞ্জিনটা প্রতি চক্রে 100 জুল তাপ শক্তি গ্রহণ করে এবং 40 জুল তাপ শক্তি বর্জন করে। প্রথম প্রশ্ন হচ্ছে 5টি চক্রে ইঞ্জিনের কৃত কাজ কত? কেমনে বের করবো? আসো আসো, এখন এই প্রশ্ন দেখলেই না তোমরা প্রথমে ওই যে কৃত কাজের বড় ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করে দাও। আগে বুদ্ধি কাটাইতে হবে কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেন আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা ডিসাইড করা লাগবে। আগেই প্রশ্ন দেখেই ফর্মুলা একটা দিয়ে দিলাম যেটা মুখস্থ না, এটা চিন্তা করে কয়েক সেকেন্ড চিন্তা করতে খুব বেশি লস নাই। পুরো ম্যাথ করার পর যদি দেখো ম্যাথ মিলতেছে না, তার চেয়ে প্রথমে কয়েক সেকেন্ড চিন্তা করে নেওয়া ভালো, জীবনের জন্য উপকারী। ঠিক আছে, তাহলে দেখেন কি কি দেওয়া আছে। তাপ উৎসের তাপমাত্রা, তার মানে হচ্ছে T1 দেওয়া আছে। বলো তাপ উৎসের তাপমাত্রা কত? 500 কেলভিন। প্রতি চক্রে ইঞ্জিনটা তাপ শক্তি গ্রহণ করে 100 জুল, তার মানে Q1 এর মান হচ্ছে 100 জুল। আচ্ছা, এবং 40 জুল তাপ শক্তি বর্জন করে দেয়, তাহলে Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে 40 জুল। বের করতে বলছে কি? প্রথমে বলছে 5টা চক্রে কৃতকাজ। তুমি তো মনে করো পুরো ফাটাই দিছো যে ভাই কৃতকাজের ফর্মুলা তো আমার মুখস্থ, W ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, 100 মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 60 জুল। অ্যান্সার ভুল। এটা তো একটা চক্রে কৃতকাজ। Q1 কি ছিল? এই যে 100 জুল। প্রতি চক্রে বা একটা চক্রে গৃহীত তাপ শক্তি 40 জুল। তাপ শক্তি যেটা বর্জন করছে ওটা কি? একটা চক্রে বর্জিত তাপ শক্তি। তো এই দুটোকে মাইনাস করলে কি পাবা? একটা চক্রে কৃত কাজ। তো তুমি যেটা পাইছো সেটা হচ্ছে একটা কার্নো চক্রে কৃত কাজ। এটা কি? একটি কার্নো চক্রে কৃত কাজ। ওকে, তোমার কি একটা কার্নো চক্রে কৃত কাজ বের করতে বলছে? না, কিছু না বললে যদি খালি বলতো কৃত কাজ বের করো, এটাই অ্যান্সার হইতো। বাট আমাকে উল্লেখ করে দিছে 5টা চক্রে বা 5টা কার্নো চক্রে কৃত কাজ কত। কি করতে হবে? একটা কার্নো চক্রে কৃত কাজ 60, তাহলে 5টি চক্রে কৃত কাজ, 5টি চক্রে কৃত কাজ কত হবে বলো? নাম দিলাম ধরো W প্রাইম, একটা চক্রে কৃত কাজ মাল্টিপ্লাইড বাই 5 মানে হচ্ছে 300 জুল। বুঝেছো? সহজ, পারবো। সেকেন্ডটা কি বলছে? তাপ গ্রাহকের তাপমাত্রা কত? হায় খোদা, এই প্রশ্ন দেওয়ার আগে তুমি আমাকে উঠাই নিতা। যাই হোক, বলো অ্যান্সার কি হবে? Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। সবই তো দেওয়া আছে। কি বলছে? তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T2 এর মান জানতে চাইছে। T2 কত হবে বলো? T2 ইজ ইকুয়ালস টু Q2 বাই Q1 মাল্টিপ্লাইড বাই T1। Q2 এর মান কত? Q2 হচ্ছে 40, T1 হচ্ছে 100। 40 বাই 100, T1 কত? T1 হচ্ছে 500। তাহলে বলো কত হবে? 200 কেলভিন। শেষ। T2 কত? 200 কেলভিন। সলভড। পারবা না বলো তো? বাচ্চা পোলাপানের কাজ ভাই, ইঞ্জিনের ম্যাথ অনেক সহজ। ঠিক আছে, পারবো। কিছু কঠিন ম্যাথ আছে, সব আবার সহজ না। আগেই না, আজকের গুলা সহজ, কালকের গুলা কিন্তু সহজ হবে না। ঠিক আছে, পারবো, গুড। আসো নেক্সট 3 নম্বরটা কি বলছে? দেখো, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 500 কেলভিন এবং কর্মদক্ষতা হচ্ছে 50%। কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাইলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আসলে আমরা একটু দেখি কি কি বলছে আমাদেরকে। বলছে শুরুতে, দেখো শুরুর অবস্থাটা দেখো। শুরুতে ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত? ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে 50%, মানে ইঞ্জিনের ইফিসিয়েন্সি 0.5। ওকে, তাপ উৎসের তাপমাত্রা কত? 500 কেলভিন। তার মানে শুরুতে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। ওকে, আচ্ছা তাপ গ্রাহকের তাপমাত্রা কত সেটা দিয়ে দেয় না, এবার তুমি চাইলে খুব সহজেই বের করতে পারো। আমরা জানি ইঞ্জিন ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। ইফিসিয়েন্সি 0.5, 1 মাইনাস T2 এর মান আমার বের করতে হবে। T1 এর মান কত? 500, তার মানে T2 এর মান আসবে হচ্ছে 250 কেলভিন। ঠিক আছে, তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল আসলে? 250 কেলভিন। যদিও দিয়ে দেয় নাই, আমরা বের করে নিব। কেন বের করবো? কারণ আমাদের লাগবে, তার জন্য লাগবে তাই বের করব, না লাগলে বের করতাম না। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে শুরুতে। কারণ আমাদের কি বলছে? কর্মদক্ষতা 10% বৃদ্ধি করো। কর্মদক্ষতা ছিল কত? 50%। কি করব? 10% বৃদ্ধি করব। তাহলে কর্মদক্ষতা হবে কত? 50 প্লাস 10 মানে 60%। তাহলে আমি চাচ্ছি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বানাইতে। আমি কি চাচ্ছি? আমার যে ইঞ্জিন তার নতুন কর্মদক্ষতা মানে পরবর্তীতে কি হোক? পরবর্তীতে নতুন কর্মদক্ষতা হোক 50 প্লাস 10 মানে হচ্ছে 60%। ঠিক আছে,
এখন এই যে আমি কর্মদক্ষতা বৃদ্ধি করব, আমাকে বলছে এটা যদি করতে চাই তার জন্য তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তিত করতে হবে। দেখো অপশন কিন্তু দুইটা ছিল, কর্মদক্ষতা বাড়ানোর অপশন ছিল দুইটা, একটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বাড়াও, আর একটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাও। তোমাকে কোয়েশ্চেনে ডিফাইনই করে দিছে তোমার তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করতে হবে। তার মানে কি তাপ গ্রাহককে টাচ করার দরকারই নাই, ও যেমনাস ও কমনে রেখে দাও। তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে হবে না, তুমি চেঞ্জ করবা কার তাপমাত্রা, শুধুমাত্র তাপ উৎসের তাপমাত্রা। তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা কি চেঞ্জ হবে না। তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল কত 250 কেলভিন, আমরা এটাকে এরকমই রাখবো, চেঞ্জ করব তাপ উৎসের তাপমাত্রা, এবং তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করে আমাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা 10% বাড়ানো। ওকে, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা 250 কেলভিনই থাকবে। আমার দেখা লাগবে তাপ উৎসের তাপমাত্রা কত হইলে এই দুর্ঘটনাটা ঘটে, মানে হচ্ছে কর্মদক্ষতা 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে, তাহলে আসো আরেকবার অ্যাপ্লাই করো, তাইলেই হয়ে যাবে। ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টি2, তো আগের মতোই আছে T1 প্রাইম, নতুন তাপ উৎসের তাপমাত্রা। ওকে, চলো মান বসাও। ইটা কত, ইটা হচ্ছে 0.6, 1 মাইনাস এখানে আছে হচ্ছে 250, আরে 2500 লেখা ফেলাইছি, সরি, একটা শূন্যের যে কি মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি অ্যাটলিস্ট। যাই হোক, চলো এটাকে এই পাশে নিয়ে আসো, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে 250 ডিভাইডেড বাই T1 প্রাইম, এখানে থাকবে হচ্ছে 0.4, তাহলে T1 প্রাইম কত হবে 250 ডিভাইডেড বাই 0.4। ঠিক আছে, এখন তো আসলে সহজ, পারবা আই গেস। কত আসবে বলতো, 625 না নাকি, 625 কেলভিন যদি ভুল না করি, 625 মনে হওয়ার কথা, না কি করলাম দাঁড়াও, জীবনটা একটা বেদনা, জানি 625 হবে। ঠিক আছে, তাহলে বলেন আমার তাপ উৎসের তাপমাত্রা কত ছিল 500। এখন এটা যদি আমি এফিসিয়েন্সি 10% বাড়াইতে চাই ইঞ্জিনের, তাপ গ্রাহকের তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে, তাহলে তাপ উৎসের তাপমাত্রা হওয়া লাগবে 625 কেলভিন। তার মানে অ্যান্সার কি হবে, সুতরাং তাপ উৎসের তাপমাত্রা 125 কেলভিন বাড়াইতে হবে। তাপ উৎসের তাপমাত্রা কি করতে হবে, 125 কেলভিন বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে। বুঝেছো, সহজ একদম, বেশি সহজ না বলতো, অনেক সহজ, পারবো, কোনো কনফিউশন আছে না। ওকে গুড, জাস্ট দুইটা স্টেপে ম্যাথ করে দিবা। শুরুর অবস্থায় হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা প্রথমে বের করে নিবা, বের না করলে হয়তো একটা ফাংশন হিসেবেও ডিফাইন করতে পারতা, পরবর্তী T2 পরিবর্তে হচ্ছে T1 এর একটা ফাংশন বসাই দিতে পারতা, বাট কি দরকার, বের করলে ম্যাথটা আর একটু ইজি হবে। ইজি হবে ইন এ সেন্স হচ্ছে তুমি করে মজা পাবা। ঠিক আছে, চাইলে এটাকে ফাংশন দিয়েও সলভ করা সম্ভব। ওকে, আপ টু ইউ, তুমি যেভাবে করতে চাও। পারবো, শিওর, কোনো কনফিউশন নাই। আসো নেক্সট ম্যাথ। ওকে, নেক্সট ম্যাথটা পড়ো। কি বলছে, একটা কার্নো ইঞ্জিনের তাপমাত্রা 500 কেলভিন, কর্মদক্ষতা 50%। কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার, দুইটা তার হয়ে গেছে, 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে। ভাইয়া সেম কোয়েশ্চেন, টাইপিস্ট ভুল করছে, টাইপিস্ট সেম কোয়েশ্চেন কেন দিছে। আচ্ছা কোয়েশ্চেনটা আবার পরে দেখো তো, সেম কোয়েশ্চেন না। একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 500 কেলভিন, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 500 এবং কর্মদক্ষতা 50%, যে কর্মদক্ষতা 50%। কর্মদক্ষতা যদি 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে। কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে। সব সেম, বাট পার্থক্য আছে। পার্থক্য এই জায়গায়, ঠিক আছে, ভুলটা করলে এখানেই করবা। কুইশন কিন্তু সহজ, তাই না? আগের ম্যাথটা সলভ দেখছো না, সহজ না বলো তো? তুমি যদি ভাষাগত ভুল করে ফেলো তাহলে কিন্তু ম্যাথ সহজেও লাভ নাই, তোমার ম্যাথ পুরাটাই ভুল হবে। কুইশন পড়ো কি বলছে, কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে। তাহলে আসেন আমরা একটু শুরু থেকে করা শুরু করি। চলো দেখি, মনে হচ্ছে না সেম? আসলে সেম না। বলো শুরুতে, শুরুতে কি অবস্থা, কি দুরাবস্থা হয়ে আছে আমাদের ইঞ্জিনের, বলো তো দেখি। আমাদের ইঞ্জিনের কর্মদক্ষতা অনেক কম। কি বলো তুমি, 50% কর্মদক্ষতা মানে বুঝো, একটা হিট ইঞ্জিন থেকে 50% কর্মদক্ষতা পাওয়া হচ্ছে ডিরিম। ঠিক আছে, বলো শুরুতে ইফিসিয়েন্সি কত, ইফিসিয়েন্সি হচ্ছে 50%, মানে হচ্ছে 0.5। ওকে, শুরুতে তাপ উৎসের তাপমাত্রা কত, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। তাহলে বলো তো তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে। এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, এটা হচ্ছে 0.5, 1 মাইনাস T2 বাই T1 হচ্ছে 500। এখান থেকে T2 এর মান বের করো, দেখো 250 কেলভিন আসবে। কত আসবে, 250 কেলভিন। ঠিক আছে, সহজ। তার মানে শুরুতে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল, 250 কেলভিন। ওকে,
এবার কি বলছে? এবার বলছে আমরা কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই। তাহলে তো সেমই হয়ে গেল। তার মানে পরবর্তীতে আমার কর্মদক্ষতা কত হবে? পরবর্তীতে কর্মদক্ষতা হবে, আগে ছিল 50%, আমি বৃদ্ধি করতে চাচ্ছি কত? 10%। তাহলে কর্মদক্ষতা হবে 50 প্লাস 10% কাটা। না, আগের প্রশ্নটাই বলা ছিল কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে এটা সঠিক। বাট এবার বলছে কর্মদক্ষতা, আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই। শুরুতে কর্মদক্ষতা কত ছিল? 50%। আমি এইটার 10% বৃদ্ধি করতে চাই। 50%-এর 10% কি 10 নাকি? 50-র 10% কি 10? না, 50-র 10% 5। সো আমি আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই, মানে হচ্ছে 50%-এর 10% বৃদ্ধি করতে চাই। তাহলে কয় পার্সেন্ট বৃদ্ধি করতে চাই? 5% বৃদ্ধি করতে চাই। এটাই শব্দের ট্র্যাপ, এগুলোর মধ্যে কিন্তু পড়া যাবে না, আগেই সাবধান। ঠিক আছে, এইচএসসিতে দিবেন না এগুলো খুব বেশি শব্দের ট্র্যাপ, বাট অ্যাডমিশনে দিয়ে দিবে, বইটা যেয়ে দেখবে যে এগুলো চলে আসছে। ঠিক আছে, তোমাকে বলবে আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই, তুমি তো 10ই লিখে দিয়ে চলে আসবা, হবে না কিন্তু। শুরুতে ছিল 50, আমি এখন এই 50-এর 10% বৃদ্ধি করতে চাই, তাহলে কর্মদক্ষতা হবে কত বলো? শুরুতে ছিল 50, আমি চাচ্ছি এই 50-এর 10% বৃদ্ধি করতে, তাহলে আমি চাচ্ছি 50 মাল্টিপ্লাইড বাই 0.1 এত পার্সেন্ট বৃদ্ধি করতে, মানে 5% বৃদ্ধি করতে। ঠিক আছে, তাহলে নতুন কর্মদক্ষতা কত হবে? 55%। ভুল যেন না হয়। তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা চেঞ্জ করব না, কারণ আমাদের বলে দিয়েছে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করতে। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা 250 কেলভিন। আমার দেখা লাগবে তাপ উৎসের তাপমাত্রা কত হওয়া লাগে 55% করার জন্য কর্মদক্ষতা। তাহলে চলেন করে ফেলি। ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, ইটা কত হওয়া লাগবে? 0.55। এখানে আছে 1 মাইনাস T2 কত? T2 হচ্ছে 250, এটা T1 প্রাইম ডিভাইডেড বাই T1 প্রাইম, ইটা প্রাইম দাও। ঠিক আছে, ওকে। সো আমার সেই নতুন তাপ উৎসের তাপমাত্রা বের করা লাগবে। তাহলে 250 ডিভাইডেড বাই হচ্ছে T1 প্রাইম, এখানে আসবে কত? 0.45। ঠিক আছে, তাহলে আসো এখান থেকে যদি আমরা T1 প্রাইম বের করি, এখানে লিখলাম T1 প্রাইম কত হবে বলো? T1 প্রাইম হবে হচ্ছে 25000 ডিভাইডেড বাই 45। ওকে, এখন তো সহজ, এখন ভাগ করো, কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। উপরে হবে 5000, নিচে হবে কত বলো? 9। তো ঢাকা ভার্সিটিতে আসছে, হাতে ক্যালকুলেটর নেই, তখন কি করা লাগবে? হ্যান্ড ক্যালকুলেশন। এই হ্যান্ড ক্যালকুলেশন কি আহামরি কঠিন নাকি বলো? কত হবে? 5 থাকবে কত? 5, তার মানে হচ্ছে 555.55 কেলভিন, যদি ভুল না করে থাকি। ভুল করলে আবার জীবনটা একটু বেদনা, আশা করি ভুল করি নাই। চলো দেখি চেক করি তো, দাঁড়াও। 25,000 ডিভাইডেড বাই হচ্ছে 45। ইয়েস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নতুন তাপ উৎসের তাপমাত্রা। তাহলে বল তাপ উৎসের তাপমাত্রা ছিল কত? ছিল হচ্ছে 500 কেলভিন। 55% করার জন্য বানাইতে হবে কত? 555.55 কেলভিন। তার মানে সুতরাং তাপ উৎসের তাপমাত্রা কি করতে হবে? তাপ উৎসের টেম্পারেচার 55.55 কেলভিন বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে। বুঝেছো? সহজ, একদম ইজি, পারবো গাইস, কনফিউশন নাই কোনো। ওকে, এখন ধরো এই কোয়েশ্চেনে যদি তোমাকে বলতো যে 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে? যদি এখানে তাপ উৎস না বলে তাপ গ্রাহক বলতো, তখন আমরা কি করতাম? তখন আমরা তাপ উৎসের টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরতাম, কনস্ট্যান্ট ধরে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতাম। ওকে, যদি বলে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করো, তখন তাপ উৎসের টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরবো। যদি বলে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করো ইঞ্জিনের কর্মদক্ষতা পরিবর্তন করার জন্য, তখন তাপ গ্রাহকের তাপমাত্রা কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, মনে থাকবে, ভুল যেন না হয়। এবং এই শব্দের ট্র্যাপে যদি পড়ছো, আমিও কিন্তু তোমার ট্র্যাপে ফালাই দিব। ঠিক আছে, আসো আসো, আজকে লাস্ট ম্যাথ, এটা করলেই আমাদের শেষ। চলো চলো চলো, লাস্ট ম্যাথ বাচ্চারা, আসো। 5 নাম্বার কি বলছে দেখো, কি লিখছে? একটা কারণও, কি আর বলবো টাইপিস্টকে, এটা হবে কার্নো। একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 1/6। ওকে, তাপ গ্রাহকের তাপমাত্রা 65% কমান, 65% না 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হলে কর্মদক্ষতা কি হয়? দ্বিগুণ হয়। প্রশ্ন হচ্ছে তাপ গ্রাহকের আদি তাপমাত্রা কত ছিল? ঠিক আছে, আসো 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 আসো, আমরা একটু দেখি। তাহলে আমি ধরলাম শুরুতে তাপ উৎসের তাপমাত্রা ছিল T1 এবং তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল কত? T2 ধরে নিলাম, শুরুতে ছিল আর কি। আচ্ছা, শুরুতে ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত ছিল? শুরুতে ইঞ্জিনের ইফিসিয়েন্সি ছিল 1/6।
ওকে, তো লেখা যায় না শুরুতে ইঞ্জিনের ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস শুরুতে তাপগ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড বাই শুরুতে তাপ উৎসের তাপমাত্রা। ইফিসিয়েন্সি হচ্ছে 1/6 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1, তাহলে বলো T2/T1 কত হবে? T2/T1 হবে 5/6। ওকে, এর থেকে কি লেখা যায়? লেখা যায় T1 হবে হচ্ছে 6/5 মাল্টিপ্লাইড বাই T2। একটা সমীকরণ পেয়ে গেছি। T1 কত হবে? 6/5 মাল্টিপ্লাইড বাই T2। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই, ভেরি গুড। এবার আসো পরের পার্টে কি বলছে। বলছে তাপগ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হলো। ডিগ্রি সেলসিয়াসে 65 কমানো যা, কেলভিনও 65 কমানো একই কথা। এগুলো আমরা শুরুতে মানে 2 নম্বর লেকচারে মনে পড়ে আসছি, ঠিক আছে? এতটুকু আইডিয়া তোমাদের থাকা উচিত। তাহলে দেখো আমরা তাপগ্রাহকের তাপমাত্রা কি করছি? 65 ডিগ্রি সেলসিয়াস কমাইছি। তাহলে তাপগ্রাহকের নতুন তাপমাত্রা কত? আগে যেটা ছিল -65, ঠিক আছে? তাপ উৎসের তাপমাত্রাকে আমরা চেঞ্জ করছি। কোথাও লেখা আছে তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করা হয়েছে? না। যদি লেখা না থাকে তাহলে তাপ উৎসের তাপমাত্রা যা আছে তাই রাখো, চেঞ্জ হয় না। তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ হয় না, শুধুমাত্র তাপগ্রাহকের তাপমাত্রা চেঞ্জ হয়েছে। কোয়েশ্চেন এতটুকুই বলা আছে। আর কর্মদক্ষতা হয়েছে দ্বিগুণ, তাই না? তাহলে নতুন কর্মদক্ষতা হবে আগের কর্মদক্ষতা মাল্টিপ্লাইড বাই 2, মানে 1/6 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট মিনস 1/3। ওকে, এইবার কর্মদক্ষতার ফর্মুলা অ্যাপ্লাই করো। চলো, ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস তাপগ্রাহকের নতুন তাপমাত্রা ডিভাইডেড বাই তাপ উৎসের তাপমাত্রা। তাপগ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করে ফেলছো, তার জন্য তো ইফিসিয়েন্সি চেঞ্জ হয়েছে। তাহলে বলো ইফিসিয়েন্সি কত? ইফিসিয়েন্সি হচ্ছে 1/3 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 প্রাইম কত? T2 প্রাইম হচ্ছে T2 মাইনাস 65। বলো T1 কত? T1 এর পরিবর্তে আমি লিখতে পারি না 6/5 T2? আমার তো T2 এর মান লাগবে, T1 নিয়ে তো কোনো কাজ নাই। কি বলছে? তাপগ্রাহকের আদি তাপমাত্রা কত? তার মানে আমার এই T2 এর মানটা লাগবে। তাহলে চলো T1 এর পরিবর্তে কি লিখে দিব? 6/5 মাল্টিপ্লাইড বাই T2। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে হচ্ছে T2 মাইনাস 65 ডিভাইডেড বাই 6/5 মাল্টিপ্লাইড বাই T2 ইজ ইকুয়ালস টু 2/3। 1 মাইনাস 1/3, 2/3। ওকে, এটাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, তাহলে কত হবে বলো? 12/5 T2 ইজ ইকুয়ালস টু 3 T2 মাইনাস এন গুণ করলে কত হয়? 5, 18, 19, 195 নাকি? 195। ঠিক আছে, এটাকে নিয়ে যাও ওই পাশে, এটাকে নিয়ে আসো এই পাশে, তাইলে হবে হচ্ছে 3 T2 মাইনাস 12/5 T2 ইজ ইকুয়ালস টু 195। ওকে, এটা কত? এটা হচ্ছে 2.4, এটা হচ্ছে 3, তাহলে মাইনাস করলে কত হবে? 0.6। কত হবে? 0.6। চলো, তো 0.6 T2 ইজ ইকুয়ালস টু 195, দ্যাট মিনস T2 ইজ ইকুয়ালস টু 1950 ডিভাইডেড বাই 6। এবার 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করা তো কোনো ব্যাপার না। বলো 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 6, 18, এখানে কত আছে? 15, তার মানে 2, আর ওখানে কত আছে? 30, তাহলে হচ্ছে 5, 325 কেলভিন। এটাই আমাদের তাপগ্রাহকের আদি তাপমাত্রা। সল্ভ। কত? 325 কেলভিন। শেষ। আমার অঙ্ক ফুরলো, কি যেন একটা আছে না, নটি গাছটি মরলো। শেষ 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 শেষ, ম্যাথ শেষ। ওকে, তো দেখো ইঞ্জিনিয়ার ম্যাথ কিন্তু অনেক সহজ। আজকে আসলে আমরা সহজ ম্যাথ নিয়ে আসছি, তার জন্যই সহজ মনে হচ্ছে। পরের ক্লাসে আমরা আরো কিছু কঠিন ম্যাথ নিয়ে আসবো। আমি বুঝি নাই এত তাড়াতাড়ি ম্যাথগুলা থিওরিগুলা শেষ হয়ে যাবে, নাইলে আজকে আরো 5টা ম্যাথ নিয়ে আসতাম। দেখেন জয়, বুঝছেন কিনা? বুঝে থাকলে হচ্ছে আমাদের আজকের ক্লাস কমপ্লিট। আমাদের আর একটা ক্লাস লাগবে, শনিবার আমরা চ্যাপ্টারটার একদম দা এন্ড ঘটাই দিব, শেষ দা এন্ড। ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার আরো মোটামুটি 5-7টার মতো ম্যাথ করবো, লাস্টে রেফ্রিজারেটর পড়বো, রেফ্রিজারেটরের 2টা ম্যাথ করবো, শেষ, আর কিছু লাগবে না। ওকে, দেখেন বুঝে থাকলে কমপ্লিট। ও মাই গড। 3 নম্বর ম্যাথে গাইডে আদি কর্মদক্ষতার কথা বলা থাকে না, তাও 55% দিয়ে করে। কি জানো? জানি না, তোমাদের গাইডে যদি এখন কি করবো আমি। না, ওটা হবে না, যেভাবে বলছি সেভাবেই হবে। ঠিক আছে, এখানে যেভাবে বলা আছে সেভাবেই হবে, এখানেও যেভাবে বলা আছে সেভাবেই করতে হবে। ঠিক আছে, যাই হোক, কি আর বলবো ভাই, এতক্ষণ নিজেকে আটকে রাখলাম, বাট আর পারলাম না, আপনার জন্য আসতেই হলো। ধন্যবাদ ইশাম, ধন্যবাদ। তো গাইস, বুঝে থাকলে আমাদের কমপ্লিট আজকের মতো। ঠিক আছে, একদম ছোট্ট ক্লাস। তোমরা অনেক কমপ্লেন করো, ভাই খালি বড় ক্লাস নাই, যে ছোট ক্লাস নিলাম। এখন তুই কর, এখন তুই মজা কর, তুই বাকি টাইম চিল কর, বাকি 1 ঘন্টা চিল কর, যা, আজকে তোদের প্যারা দিব না। ওকে, তাহলে আশা করি আমাদের আর কোনো কনফিউশন নাই। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে শনিবার, এবং শনিবার আমাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা শুরু করতেছি, বলো কি,
জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 6, যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসেছিল। আশা করি জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা একদম ভাড়ায় পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো মতো পড়তে থাকেন। পরের দিন আমাদের গ্যাস এবং বাষ্প নিয়ে আমরা পড়াশোনা করবো। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে যদিও ফার্স্ট পেপার ব্যাচের ক্লাসে। সো আমাদের ফার্স্ট পেপার ব্যাচ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আইডিয়াল গ্যাসের আর কয়টা ক্লাস লাগবে? আর 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস হইলেই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসটা শেষ হয়ে যাবে। সো আমাদের ওইদিকে ওইটা হচ্ছে রবিবার মনে হয় শেষ হয়ে যাবে, ক্ষেত্র বিশেষে সোমবার পর্যন্ত যাইতে পারে, 3টা ক্লাস লাগা যেতে পারে। যদি লাস্টের দিকে যে আরও কয়েকটা এক্সট্রা ম্যাথ করাইতে পারি, যথেষ্ট সম্ভাবনা আছে। আমি মানুষ ভালো না, যাই হোক। সো লাস্টে কি, ও তোমাদেরও তো কয়েকটা ম্যাথ বাকি আছে, আমি বলছিলাম না মনে করাই দিতে। হাই রে, তোমরা তো মনে করাইলেন। দেখছো তোমাদের অবস্থা, আমার মনে আছে, তোমাদের নিজেদেরই মনে নেই। তাহলে বুঝ, আমার যতটুকু পড়ানোর গরজ তোদের ততটুকু পড়ারও গরজ নাই। নির্লজ্জগুলো, এতটুকু পড়ার গরজ যদি থাকতো ন্যূনতম, তাহলে অন্তত কমেন্টে বলতি ভাই কয়েকটা ম্যাথ বাকি ছিল, আপনি বলছিলেন করাবেন। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তোদেরই মনে নাই। যাই হোক, নিয়ে আসবো নি পরের দিন, ঠিক আছে? আর যদি পরের দিন আনতে ভুলেও যাই, মনে করে দিস, একদিন এসে এমনি ম্যাথগুলো করাই দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন পড়তে থাকেন ভালো মতো। আদিওস, টাটা।